শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। ঢাকার সাথে সম্পর্ক জোরদারের নতুন পথ খুঁজছে ওয়াশিংটন। লুট সফর নিয়ে মত বিশ্লেষকদের। র্যাব ও শ্রমনীতি ইস্যুতে অনড় থাকার সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক না, অর্থনৈতিক, সামাজিক, নিরাপত্তাগত এবং সামরিক, এবং সেই সাথে যেটাকে আমরা বলি পিপল টু পিপল সম্পর্ক। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাড়ছে এডিপির আকার। 2,65,000 কোটি টাকার প্রস্তাব পর্যালোচনা চলছে এনএসিতে। দেশের 5 বিভাগে আবারও তীব্র দাবদাহ। তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস। বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। আজকে এবং আগামীকালকে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেয়ে হয়তো কোথাও কোথাও 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। 18 তারিখে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের কারণে কিন্তু তাপমাত্রা কমে আসবে। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় বিবাদ। হামাসের নির্মূল চান নেতানিয়াহু, সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা দেখছেন না বেশ কজন মন্ত্রী। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল। ভালো কিছুর প্রত্যাশা সমর্থকদের। বাংলাদেশ দল অবশ্যই ভালো করবেন, সেই কনফিডেন্স আছে এবং সেই কনফিডেন্স নিয়ে তাদেরকে বিদায় দেওয়ার জন্য এখানে আসছি। যেমনই খেলুক না কেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সাইফুদ্দিনকে দলে রাখা যেত, মত বাশারের। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। প্রথম শিরোনামে যেমনটি জানলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে নতুন পথ খুঁজে বের করতে চায় যুক্তরাষ্ট্র। তবে র্যাবের উপরে নিষেধাজ্ঞা, শ্রমনীতির সংস্কার এবং মানবাধিকার লঙ্ঘন ইস্যুগুলোতে অবস্থান পরিবর্তনের তেমন সুযোগ নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক নানা প্রেক্ষাপটে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাটদের নীতিতে কিছুটা পরিবর্তনের আভাসও দেখছেন তারা। সম্পর্ক এগিয়ে নিতে জলবায়ু, প্রযুক্তি, শিক্ষা সহায়তার মতো বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে গেছেন ডোনাল্ড লু। দ্বাদশ সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর। লুট ঢাকা আসা নিয়ে কথার লড়াইও হয়েছে দুই প্রধান রাজনৈতিক দলের নেতাদের মাঝে। এখন আলোচনায় 3 দিনের সফরে বাংলাদেশকে কী বার্তা দিয়ে গেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকের পাশাপাশি সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও সচিব পর্যায়ে বৈঠক করেছেন ডোনাল্ড লু। প্রশ্ন না নিলেও গণমাধ্যমে ব্রিফ করে বাংলাদেশ সম্পর্কে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অবস্থান। নির্বাচনের আগে পরে বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ থাকলেও এখন সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে চায় ওয়াশিংটন। স্পষ্ট করেছেন কয়েকটি বিষয়। সম্পর্ক জোরদারের নতুন পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প যে বার্তাটি নিয়ে এসছেন, সেইখানে ক্রিয়েটিভ সলিউশনস যেগুলি আছে বাংলাদেশের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিউচুয়াল সম্পর্কে, যেমন করাপশন ধরেন, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ইনস্টিটিউশনাল গ্রোথ, এই জায়গাগুলি, আইটি সেক্টর, ডিফেন্স সেক্টর, টেকনোলজি ট্রান্সফার, এইসব বিষয়গুলি নিয়ে আরও বিস্তার আলোচনা হওয়া দরকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির পরিবর্তনের ইঙ্গিত আসলে কেন? বিশ্লেষকদের মতামত, মূলত মার্কিন নির্বাচন, গাজায় যুদ্ধবন্ধে ব্যাপক জনমত, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বিষয়গুলো ডেমোক্র্যাটদের নীতিতে হয়তো কিছুটা পরিবর্তন আনছে। তাদের যে কতগুলো মূলনীতি, যা ধরেন যেটা তারা ক্লেম করে আর কি, তারা বলে মানবাধিকার, শ্রমিকদের অধিকার, সেগুলো দিয়ে যে তাদের কনসার্ন আছে, গণতন্ত্র, সেগুলোও তাদের অব্যাহত থাকবে। তার সাথে সাথে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটাও কিন্তু তারা আরও এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে। তবে লুর সফর নিয়ে শুরুতে রাজনীতির আলোচনা বেশ সরব থাকলেও সফর শেষে তেমন উত্তাপ ছড়ায়নি। বিশ্লেষকদের মত, অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
অর্থনৈতিক টানাপোড়েনেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার প্রায় 20,000 কোটি টাকা বাড়ছে। 2024 থেকে 25 এই অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার উন্নয়ন বাজেট প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশন। সকালে এটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় উপস্থাপন করা হয়। এর সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা কমিশন জানিয়েছে মোট বরাদ্দের বৈদেশিক ঋণ বা অনুদানের লক্ষ্যমাত্রা 1 লাখ কোটি টাকা। এবারও সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবহন ও বিদ্যুৎ খাতকে। যোগাযোগ খাতে বরাদ্দের প্রস্তাব 70,687 কোটি টাকা, যা মোট এডিপির 28 ভাগ। আর বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য 40,751 কোটি টাকা রাখার প্রস্তাব করা হচ্ছে। নতুন অর্থ বছরের মোট প্রকল্পের সংখ্যা হবে 1,337টি। এই এনইসি সভা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী তৌহিদ হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য, তার কাছ থেকে জানবো। একটু জানাবেন তৌহিদ, এডিপি নিয়ে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কোন কোন প্রকল্পে আসলে বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে সে সম্পর্কে কি তথ্য রয়েছে? বৃষ্টি, আপনি জানেন যে আমাদের নতুন অর্থ বছরের যেই বাজেট আসতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের জন্য, সেটি আগামী মাসেই আসলে প্রস্তাব করা হবে। পরবর্তী দিকে জুলাই থেকে এটির কার্যকারিতা হবে। তার আগে উন্নয়ন বাজেট অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি যেটিকে বলা হয়, সেটি কিন্তু তার আগেই পরিকল্পনা কমিশনে এই জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা বা এনইসি সভা করে আগেই অনুমোদন দেওয়া হয়। সংসদে গিয়ে এটি সংসদ সদস্যদের ভোটে চূড়ান্তভাবে পাশ হয় মূল বাজেটের সাথে। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে 2,65,000 কোটি টাকার যে আকার ধরা হয়েছে এবার এডিপির, এটিকে যদি আপনি সংশোধিত আকারের সাথে তুলনা করেন, যেটি 2,45,000 কোটি টাকা ছিল, তাহলে সেটি 20,000 কোটি টাকা বেড়েছে। আর যদি মূল এডিপির আকার, যেটি চলতি অর্থ বছরের জন্য আমরা দেখেছিলাম যে 2,60,000 কোটি টাকা ছিল, 63,000 কোটি টাকা ছিল, সেই হিসেবে কিন্তু মাত্র 2,000 কোটি টাকা আকার বেড়েছে। এবার যেটি আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের শঙ্কা ছিল যে যেহেতু এক ধরনের অর্থনৈতিক টানাপোড়েন চলছে, আমাদের যেসব সরকারি প্রকল্প বিভিন্ন সময় অনুমোদন হয় সেগুলোতে একটি আমদানির বড় অংশ থাকে, সে কারণে দেখা যায় যে অনেক সময় আমদানির ক্ষেত্রে খরচ বেড়ে যাবে, যেহেতু ডলারের দাম বেশি, সে কারণে কিন্তু এক ধরনের জটিলতা হবে বা এডিপির আকার কমে যেতে পারে, এমন এক ধরনের শঙ্কা ছিল। সেটি কিন্তু হয়নি, বরং আকার বেড়েছে। এটি এক নম্বর গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয়টি হচ্ছে যে প্রকল্পের সংখ্যাও কিন্তু বেড়েছে। আপনি 1,337টির কথা বলছিলেন, 1,337টি কিন্তু হচ্ছে ছোট নতুন পুরনো মিলিয়ে মোট প্রকল্পের সংখ্যা হবে। একেবারে যদি নতুন প্রকল্প এবার এডিপিতে কয়টি প্রস্তাব করা হয়েছে সেটি যদি বলি, তাহলে সেই সংখ্যাটি কিন্তু 1,258। আরেকটি তথ্য দিয়ে রাখি যে 10টি মেগা প্রকল্পকে এবার অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এই মেগা প্রকল্পগুলোতেই কিন্তু প্রায় বড় একটি অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এবং সেই বড় বরাদ্দের ভিতরে আমরা কিন্তু দেখেছি প্রাথমিক শিক্ষা যে উন্নয়ন কর্মসূচি, সেখানে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। এর বাইরে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেলের যেই নতুন রুটের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে, এই ধরনের প্রকল্প কিন্তু বেশ বড় ধরনের গুরুত্ব রাখা হয়েছে। আপনি জানেন যে কিছুদিন আগে কয়েকটি মেগা প্রকল্প একসাথে চালু হয়েছে, অর্থাৎ মেগা অবকাঠামো একসাথে চালু হয়েছে। সেই ধারাবাহিকতায় কিন্তু এবার নতুন ধরনের মেগা প্রকল্পগুলোতে বা মেগা কাঠামোগুলোতে কিন্তু এবার বাড়তি বরাদ্দ রাখা হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যেহেতু বৈঠকটি অনুষ্ঠিত হয়, প্রধানমন্ত্রী বের হয়ে যাচ্ছেন, আমরা সেই আভাস কিন্তু এরই ভিতরে আমরা কিছুটা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরই পরিকল্পনা মন্ত্রী আমাদেরকে ব্রিফ করবেন, তখন আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই আবারও যখন এই ব্রিফিং এর কথা বলছিলেন আপনার মাধ্যমে দর্শকদের তখন জানিয়ে দেব। ধন্যবাদ জানাচ্ছি তৌহিদ। দেশে আবারও তাপপ্রবাহের 48 ঘন্টার সতর্কবার্তা চলছে। আজই যশোর ও চুয়াডাঙ্গায় 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে তাপমাত্রা। আবহাওয়া বিভাগের সবশেষ ব্রিফিং অনুসারে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়েই মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে। আজ ও কাল হিট ওয়েভ অব্যাহত থাকবে। আর এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতিও থাকতে পারে। হঠাৎ করে তাপপ্রবাহ অনুভূত হওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী ও স্কুলগামীরা, বেশি ভোগান্তি খেটে খাওয়া মানুষের। তবে স্বস্তির খবর হচ্ছে 2 দিনের ব্যবধানে 18 তারিখ থেকেই আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা 1 সপ্তাহ স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। গত কয়েকদিন ঠান্ডাই ছিল, এখন আবার আগের মতো শুরু হয়ে গেছে। গত 3 দিন যাবত এই অবস্থা। 2 দিন ধরে অনেক গরমের মধ্যে ডিউটি করতেছি। আগে মাঝখানে কম ছিল, বাট এখন একটু বেড়ে গেছে। তো গরম হতেছে, স্বাভাবিক গরম পড়বে, কারণ যে গাছপালা কাটা হচ্ছে, গরম পড়া স্বাভাবিক। আজকে এবং আগামীকালকে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেয়ে হয়তো কোথাও 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। 18 তারিখে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের কারণে কিন্তু তাপমাত্রা কমে আসবে। শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতটা একটু পরের দিন থেকে শুরু হওয়ার সম্ভাবনা। আমরা এই পর্যায়ে যাচ্ছি চুয়াডাঙ্গায়, আমাদের সহকর্মী জিসান আহমেদ অপেক্ষা করছেন। জিসান,
আবহাওয়া অফিস থেকে যেমনটি বলা হলো যে 40 ডিগ্রিও হয়তো ছাড়িয়ে যেতে পারে চুয়াডাঙ্গায়। সেক্ষেত্রে যেহেতু এখন দুপুরবেলা অনুভূত তাপমাত্রা আসলে কত মনে হচ্ছে সেটি জানাবেন। এর পাশাপাশি এই গরমে হঠাৎ করেই আবার গরম, কারণ মাঝখানে বৃষ্টি পড়ায় একটুখানি শীতল যেই আবহাওয়া সেটি বিরাজ করেছিল, হঠাৎ করে আবার এই তাপপ্রবাহ, এতে জনজীবনে কতখানি ভোগান্তি হচ্ছে সে সম্পর্কেও জানতে চাচ্ছি। না, ভোগান্তি তো আসলে হচ্ছে বৃষ্টি। গত যে 6 তারিখে বৃষ্টির দেখা মিলেছিল, সেই বৃষ্টির কারণে সপ্তাহখানিক কিছুটা সহনীয় পর্যায়ে ছিল তাপমাত্রা এবং সাধারণ মানুষের বেশ স্বস্তিতে ছিল। হঠাৎ করেই কিন্তু আবার এই তাপমাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে। বেলা 12টার সময় চুয়াডাঙ্গা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা সকাল 9টা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস। 3 ঘন্টার ব্যবধানে তাপমাত্রা বেড়েছে 4 ডিগ্রি এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সেটা হচ্ছে দুপুর 3টার সময়। অর্থাৎ আমরা সহজেই অনুমান করতে পারছি যে 3টার সময় আসলে 40 ডিগ্রির ঘর ছুঁতে পারে চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ। এতে আসলে নতুন করে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বাতাসের আর্দ্রতা বেড়েছে, জলীয় বাষ্পের আধিক্য বেড়েছে। বাতাসের আর্দ্রতা এখন 46% রেকর্ড করেছে আবহাওয়া অফিস, এবং যার কারণে সাধারণ মানুষের মধ্যে গরমের যে অনুভূতি সেটা কিন্তু আরও কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে ঘাম ঝরছে এবং বাতাসের সাথে মনে হচ্ছে আগুনের হলকা বয়ে যাচ্ছে। এতে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারা ঘর থেকে বেরিয়ে গাছের নিচে কিন্তু আশ্রয় নিচ্ছেন। অনেকেই অল্প কাজ করে আবার বিশ্রাম নিয়ে কিছুটা স্বস্তি ফেরানোর চেষ্টা করছেন। একই সাথে কিন্তু আজ যেহেতু অন্যান্য দিনের মতোই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা ছিল, শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু আসলে শিক্ষার্থীরা স্কুলে গিয়েছিল এবং এখন তারা বাসায় ফিরে যাচ্ছেন। অনেকেই দেখছি যে আসলে ঘেমে একেবারে এই অবস্থা নাজেহাল হয়ে কিন্তু তারা বাড়িতে ফিরছেন। আবহাওয়া অফিসের সেই পূর্বাভাস এখনো পর্যন্ত আসলে এরকম পরিস্থিতি আগামী 2-1 দিন অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রার পারদ কিন্তু আসলে বাড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রার মধ্যে খুব বেশি পার্থক্য অনুভূত হবে না। শুনছিলাম, বিস্তারিত করেই জানাচ্ছিলেন। ধন্যবাদ জিসান। সড়কে দুর্ঘটনা রোধে আজ থেকেই রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে নো হেলমেট নো ফুয়েল নীতি কার্যকরের নির্দেশ দেওয়া হয়। তবে এখনো বেশিরভাগ পেট্রোল পাম্প বা ফুয়েল স্টেশনগুলোতে সেই নির্দেশনা পৌঁছায়নি। সকালে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে এই নির্দেশনার কিছুই দেখা যায়নি। তারা জানিয়েছেন সরকার থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় সাইনবোর্ড বা স্টিকার টাঙানো হয়নি। তবে আগে থেকেই হেলমেটহীন চালকদের তেল দেয়া হয় না, এমনটা তারা জানিয়েছেন। এছাড়া এই নির্দেশনা বাস্তবায়নে সকাল থেকেই রাজধানীর কোথাও প্রশাসনিক কোনো তৎপরতা দেখা যায়নি। বুধবার রাজধানীর বিআরটিএর প্রধান কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে রাজধানী এবং 22টি মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইক বন্ধের ঘোষণাও দেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলছে। একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আসলে হেলমেটটা খুব জরুরি। আমরা তো আসলে ঢাকার ভিতর চলাফেরা করি, তো এইখানে মনে করেন অত তো হাই স্পিড উঠে না। হাইওয়েতে অবশ্যই সার্টিফাইড হেলমেটটা দরকার। বিভিন্ন ধরনের কজ দেখায়, আসলে ঠিক না, কারণ অ্যাক্সিডেন্ট করলে আগে মাথাটা যাবে। অনেকে তো স্টাইল মনে করে, হেলমেট ছাড়া থাকলে একটু বাইক চালালে মনে হয় যে সুন্দর লাগছে। যারা হেলমেট না পরে এদেরকে বলি যে হেলমেট পরে তেল নেন। আমাদের অফিস থেকে নির্দেশনা দিচ্ছে হেলমেট ছাড়া যেন কাউকে তেল না দেয়। যেমনটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঘোষণা দিয়েছেন, মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা ও অটো চলাচল বন্ধে আজ থেকে উদ্যোগ নেয়ার যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি আসলে কতটা কার্যকর হচ্ছে এটি আমরা দেখবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব। কুমিল্লায় আমাদের সহকর্মী খোকন চৌধুরী অপেক্ষা করছেন, দেখতে পাচ্ছি আপনাকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কি অবৈধ যান চলাচল বন্ধ হয়েছে কিনা সেটি জানাবেন। আপনাকে দেখতে পাচ্ছি খোকন। এবং আরেকটি বিষয়ে জানতে চাচ্ছি, এই গোটা বিষয় নিয়ে হাইওয়ে পুলিশ কি বলছে, কারণ মহাসড়কে তো 22টি মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা এবং ইজি বাইক বন্ধের নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী।
বৃষ্টি আসলে সকাল থেকেই কিন্তু আমরা মহাসড়কের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। আসলে এখন পর্যন্ত কিন্তু যে বন্ধের নির্দেশনা হয়েছে সেটির কিন্তু আসলে কোনো ধরনের কার্যক্রম আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে দেখতে পাইনি। অর্থাৎ মহাসড়কে কিন্তু দেড়দার্সি যে 3 চাকার যানবাহন, বিশেষ করে রিক্সা, অটোরিক্সা, ব্যাটারি চালিত ইজি বাইক, সেগুলো কিন্তু চলাচল করছে। এছাড়া পাশাপাশি কিন্তু আসলে ফিটনেসবিহীন যে অবৈধ যানবাহন আছে সেগুলো কিন্তু আসলে চলাচল করছে। তবে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম কুমিল্লা রিজিয়নের যে মহাসড়কের যে হাইওয়ে পুলিশ সুপার রয়েছেন তার সঙ্গে, তিনি যেই বিষয়টি জানিয়েছেন তাদের অব্যাহত যে অভিযান সেটি কিন্তু আসলে চলমান রয়েছে। তারা চেষ্টা করছেন তাদের জায়গা থেকে এসব যানবাহন যাতে বন্ধ করা যায়। তবে একটি বিষয় তারা বলেছেন, আসলে এই মহাসড়কে চলাচলের জন্য কিন্তু আসলে পর্যাপ্ত যেই ছোট ছোট জায়গাগুলোতে যাওয়ার যে পরিবহন ব্যবস্থা সেটি না থাকা এবং এই মহাসড়কে যে বিশেষ করে ছোট ছোট যানবাহন চলার ক্ষেত্রে যে একটি আলাদা লেন থাকার কথা সেগুলো না থাকার কারণেই তারা তা বন্ধ করতে পারছেন না। ফলে কিন্তু আসলে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন এবং এইসব যানবাহন বন্ধ করা সম্ভব হচ্ছে না। আমরা কিন্তু যারা এইসব যানবাহন চালান তাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে আলাদা করে যে লেন সেটির না থাকার কারণে তাদেরকে বাধ্যতামূলকই কিন্তু আসলে মহাসড়কে উঠতে হচ্ছে এবং তাদেরকে জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু এসব যানবাহন চলাচল করতে হচ্ছে। তবে সচেতন মহলের যেটি দাবি যে এসব যানবাহন যদিও আসলে একেবারেই বন্ধ করা হয়তো বা সম্ভব হবে কিনা এই বিষয়টি নিয়ে তারা সন্দিহান রয়েছেন। তবে আলাদা যাতে লেন করা হয়, যাতে সাধারণ মানুষ তাদের নির্বিঘ্নে তাদের জায়গাতে যে কোনো জায়গায় পৌঁছতে পারেন, সেই ব্যবস্থাটুকু সরকারের পক্ষ থেকে করার কিন্তু দাবি উঠেছে। বেশ বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ। সদরে উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহতের ঘটনায় আজও উত্তেজনা বিরাজ করছে সেখানে, এবং এই হত্যার প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে পরাজিত প্রার্থী এবং তার সমর্থকরা। ঘটনাস্থল চন্দ্র দিঘলিয়া গ্রামের হাজার হাজার মানুষ এই বিচারের দাবিতে বিক্ষোভ করেছে। গতকাল তারা শোকযাত্রাও করে। এলাকায় বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। থানায় এখনো মামলা হয়নি। মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন, আর আহত 6 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এই ঘটনার আরো বিস্তারিত তথ্য জানবার চেষ্টা করব। যেমনটি আপনারা শুনছিলেন, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের যে নির্বাচন পরবর্তী সহিংসতায় তাতে একজন নিহতের ঘটনায় আজও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এতে করে পরাজিত প্রার্থীর যেই সমর্থকরা তারা সড়ক অবরোধ করেছে। দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না অপেক্ষা করছেন এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। মুন্না, দেখতে পাচ্ছি আপনাকে, একটু জানাবেন সড়ক অবরোধ এখনো আছে কিনা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তো র্যাব, পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। এখন কি অবস্থা, মামলা হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাই। প্রথম কথার উত্তর দিয়ে বলি যে এখন পর্যন্ত কিন্তু মামলা হয়নি। আর সড়ক অবরোধ সকাল 11:30 থেকে শুরু হয়ে 1টা পর্যন্ত সড়ক অবরোধ ছিল। আপনি জানেন যে ঢাকা খুলনা মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক। এই মহাসড়কে এই অবরোধ চলাকালীন সময়ে প্রায় 5 শতাধিক গাড়ি কিন্তু আটকা পড়েছিল। এই কিছুক্ষণ আগে রাস্তা ছেড়ে দেওয়ার পরে এখন ফ্রিভাবে বাসগুলো বা বিভিন্ন যানবাহন চলাচল করতে শুরু করেছে। এর আরেকটি কথা বলে রাখি যে এরা কর্মসূচি, যারা জনগণ ছিল তারা কর্মসূচি শেষ করার আগে একটি কথা বলেছে, সেটি হলো যে আগামী রোববার তারা গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করবে এবং তাদের যে আন্দোলন, চলমান যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু তারা অব্যাহত রাখবে। আমরা শুনছিলাম, বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ মুন্না। কুরবানি ঈদে মশলার চাহিদা বাড়ে এবং এটিকে সুযোগ হিসেবে কাজে লাগায় অসাধু ব্যবসায়ী চক্র। এবারও বেশ আগেই বাড়িয়ে দেওয়া হয়েছে দাম। তবে ব্যবসায়ীদের দাবি, ডলারের মূল্যবৃদ্ধির সাথে পাল্লা দিয়ে আমদানিকৃত সব মশলার দাম বেড়েছে। ক্রেতারা বলছেন মোকামে কোনো তদারকি নেই, যার সুযোগ দোকানিরা নিচ্ছে।
কোরবানির ঈদের বাকি আরও 1 মাস। এর মধ্যে মশলার বাজার ঊর্ধ্বমুখী। এলাচ, জিরা ও লবঙ্গের দাম বেড়েছে কেজিতে 80 থেকে 100 টাকা। হলুদের দরও বেশ ঊর্ধ্বমুখী। ক্রেতাদের দাবি, ঈদের আগে দাম বাড়ানো হয়, তবে এবার দাম বেড়েছে রোজার ঈদের পর থেকেই। সবকিছুই সবকিছুই বেশি ধরেন, এটা আসলে মধ্যবিত্তদের জন্য খুবই সমস্যা। যাদের হিসাব করে করতে হয়, যাদের মাস চলতো মানে তাদের জন্য এখন কোনো রকমে বেঁচে থাকা। হঠাৎ করে কেন এত বেড়ে যাবে? হ্যাঁ, কিছুদিন যেখানে 1 সপ্তাহ আগে ছিল 580 টাকা, সেখানে কেন 720 টাকা হয়ে যাবে? 1 সপ্তাহ মধ্যে কি হয়ে গেল এরকম? ব্যবসায়ীরা বলছেন বিশ্ববাজারে দর ঊর্ধ্বমুখী। এর সাথে বেড়েছে ডলারের বিনিময় মূল্য। আমদানি পর্যায়ে দাম বাড়ার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। শুল্ক কমিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। 2500 বস্তা স্টক করতে পারবো, যারা 1000 বস্তা 500টা বস্তা স্টক করতে পারে তাদের জন্য এগুলো সবকিছু। ওরা যদি বলে যে আজকে বাজার বেশি, ওদের কারণে বাজার বাড়তে থাকে। এলাচে বাড়ছে 700-800 টাকা, জিরা বাড়ছে, গোলমরিচে বাড়ছে, মানে সব কিছুই বাড়ছে, কোনোটাই কমে নেই। মূল্য হচ্ছে ইম্পোর্টারদের হাতে। যেটা বলছে তাদের কোটি কোটি টাকা আছে, তারা দেখে 2-4 কন্টেনার কিনে এনে রেখে দিচ্ছে, তারা ওইভাবে লাভ করতে আছে। বাজারে মশলার ঘাটতি নেই, তবুও বাড়ানো হচ্ছে দাম। এ বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা কোরবানিকে সামনে রেখে সবসময় মশলার বাজার অস্থির হয়, আমরা সেটা নজর রাখছি। বিশেষ করে মশলা কিন্তু এই ডলারের দাম যেটা বৃদ্ধি পেয়েছে 60 টাকা, এটি কিন্তু মশলা কিন্তু আগেই আনা, তো সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা দেখবেন যে আমরা মাঠে কাজ করব, আমরা প্রয়োজনীয় মশলা ব্যবসায়ীদের সাথে আমরা বসবো। বাজারে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগের দাবি ক্রেতাদের। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতাল থাই কোম্পানির শেয়ার চুক্তি অনুযায়ী চায়না কোম্পানির নিকট হস্তান্তরে স্থিতাবস্থা জারি করলেন আপিল বিভাগ। এর ফলে আবারও আটকে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বিভাগ আজ এই আদেশ দিয়েছেন। আর এ সময় আপিল বিভাগ বলেছেন, আর কয়েকদিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই। দেনা পাওনা নিয়ে থাই ও চায়না কোম্পানির বিরোধ সিঙ্গাপুর আরবিট্রেশন আদালত নিষ্পত্তি করবেন। এরপরে দেশের আদালতে শুনানি করে সমাধান হবে। এর আগে গত শনিবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতাল থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞার আদেশ তুলে দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক কোম্পানির বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন এবং পরদিন সেই আদেশকে চ্যালেঞ্জ করে চেম্বার আদালতের দ্বারস্থ হলে কোনো আদেশ না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। মামলাটা রুল ডিসচার্জ করে দেন এই মর্মে যে এটাতে ম্যারিট নেই, প্লাস এই মামলা মেনটেনেবল না, বিকজ এটা ইন্টারন্যাশনাল আরবিট্রেশনের সিট হলো সিঙ্গাপুর। আমাদের আরবিট্রেশনের একটা সেকশন 3 অনুযায়ী এই মামলা মেনটেনেবল না। যেহেতু এটা একটা জুরিসডিকশনাল ইস্যু, সেই জুরিসডিকশনটাকে আউট হবে কিনা একটা প্রাইভেট এগ্রিমেন্টের মাধ্যমে, এটা কনসিডার করে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন ফর দ্য টাইম বিং এটা 30শে মে পর্যন্ত এসরাসকো আদেশ দিয়েছেন। অজ্ঞানপাত্রের খপ্পরে পড়ে মৃত্যুর ঘটনায় বিশ্বজিৎ কর্মকার ওরফে নূর মোহাম্মদ নামের এক আসামিকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আসামি নূর মোহাম্মদ ওরফে বিশ্বজিৎ কর্মকারের কাছ থেকে চেতনানাশক 50টি ট্যাবলেট এবং লুট করা মোবাইল ফোন উদ্ধার করা হয়। সকালে ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বললেন, গ্রেপ্তার নূর মোহাম্মদ মে মাসের 11 তারিখ ভোরে আগে থেকে টার্গেট করা নয়ন বিশ্বাসকে জুসের মধ্যে চেতনানাশক খাইয়ে মোবাইল ফোন, মানি ব্যাগ লুট করে। নয়ন বিশ্বাস অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আসামি 2010 সাল থেকেই মানুষকে অজ্ঞান করে এভাবেই টাকা পয়সা লুট করে আসছিল। আর তার বিরুদ্ধে সবুজবাগ থানা, মুগদা থানা সহ বেশ কয়েকটি থানায় একাধিক মামলা আছে। সে যখন অজ্ঞান হয়ে যায় তার জিনিসপত্রগুলো নিয়ে পালিয়ে যায়। আমরা পরবর্তীতে বিশ্বজিৎ কর্মকারের কাছ থেকে তার মোবাইল এবং ব্যাগ এবং অন্যান্য যে মালামাল সেগুলো আমরা উদ্ধার করি। এই সংক্রান্ত একটি হত্যা মামলাও রুজু হয়েছে এবং আমাদের তদন্ত চলমান। কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভোটের লড়াই জমে উঠেছে। আগামী 21 মে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা, গণসংযোগ একেবারে তুঙ্গে। চেয়ারম্যান পদে 5 প্রার্থীর মধ্যে আলোচনায় 3 জন। কে হাসবেন শেষ হাসি, এ নিয়ে নানা মুখে আলোচনায় মুখর ভোটাররা।
প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম পেকুয়ার প্রতিটি গ্রাম। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে চারপাশ, চলছে মিছিল মিটিং। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী 5 জন হলেও মাঠ চষে বেড়াচ্ছেন 3 জন। মামলার কারণে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নির্বাচন করতে না পারায় লড়ছেন তার স্ত্রী রুমানা আক্তার। কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম সজীবও শক্ত অবস্থানে। মানুষের মধ্যে একটা নতুনের প্রতি একটা আগ্রহ আছে। যেহেতু আমি এই প্রথম নির্বাচন করছি, জনগণ আমার কাছ থেকে যে আশ্বাসগুলি পাচ্ছে তারা বিশ্বাস করছে এবং তারা আমাকে একবার সুযোগ দিতে চায়। এই সুযোগ যদি আমি কাজে লাগাতে পারি, ইনশাল্লাহ এই পেকুয়ার একটা অভূতপূর্ব পরিবর্তন আমি ইনশাল্লাহ করতে পারবো। মানুষের ব্যাপক সাড়া দিচ্ছে, হাজার হাজার মানুষের ভালোবাসা সাড়া দিচ্ছে, এগুলো দেখে আমি মুগ্ধ। আওয়ামী লীগ ঘরানার 4 প্রার্থীর বিপরীতে ভোটে দাঁড়িয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা এবং দুবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সাফায়াত আজিজ রাজু, যিনি বছর কয়েক আগে পাঠাও মোটরসাইকেল রাইড শেয়ারিং করে আলোচনায় এসেছিলেন। দল আমাকে বহিষ্কার করেছে, যেহেতু দল নির্বাচনটাকে বয়কট করেছে। এটা স্বাভাবিক। আমি জনগণের চাপে পড়েই আমি ইলেকশনটা করছি। আমি মনে করছি এইবার জনগণের প্রত্যাশার প্রতিফলন হবে। হিসাব নিকাশ করছেন ভোটাররাও। আল্লাহ সুষ্ঠুভাবে রাখলে মানুষ চায় সুন্দর পরিবেশ। যদি সুন্দর পরিবেশ থাকে, তারা নিশ্চয়ই যারা তরুণ ভোটার তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করবে। পেকুয়া উপজেলায় এ নিয়ে চতুর্থবারের মতো ভোট হচ্ছে। এখানে মোট ভোটার 1,35,300 জন এবং ভোট কেন্দ্র 44টি। মামুনুর রশিদ তৌফি, যমুনা নিউজ। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যে ফ্লাইওভার, সেখানে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। ঘটনাস্থলে আমাদের সহকর্মী পলাশ প্রধান অপেক্ষা করছেন। পলাশ, আগুন তো ফায়ার সার্ভিস বেশ কিছুক্ষণ আগেই নিভিয়ে ফেলেছে, কিন্তু গাড়িতে আসলে আগুন কিভাবে লাগলো এবং যাত্রীরা সবাই নিরাপদে বের হতে পেরেছে কিনা, তখন বের হয়েছিলেন কিনা, সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি আসলে ঘটনা পরপর কিন্তু কর্মীটলা থেকে 2টি ইউনিট এসে এই মানে আগুনটি নিয়ন্ত্রণ করে এবং এই যে এখানে যে গাড়িটি ছিল, যে প্রাইভেট কারটি, সেটিও কিন্তু আসলে এয়ারপোর্ট থানা নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই যে ফায়ার সার্ভিসের যে বিষয় সম্পর্কে এবং সম্পূর্ণ তথ্যটি আসলে এখানে একজন ফায়ার সার্ভিস ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো। কয়েকটি ইউনিট আসছেন আর কেউ হতাহত আসছে কি? আপনারা জানেন যে 12টা 10 মিনিটের সময় আমরা সংবাদ পাই যে এয়ারপোর্টের সামনে ওভারপাসের উপরে গাজীপুর থেকে একটি মাইক্রোবাস ঢাকা যাওয়ার পথে এখানে অগ্নিকাণ্ডে পতিত হয়। সংবাদ পেয়ে কর্মীটোলা ফায়ার স্টেশনের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নির্বাপন করে আগুনে কেউ আহত নিহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক গোলযোগ, ইঞ্জিন ওভারহিট অথবা যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লাগতে পারে। এখন পর্যন্ত তো আমরা কোনো বড় কোনো হতাহতের কোনো ঘটনা পাইনি। না, আপনার গাড়িতে 2 জন, একজন ড্রাইভার, একজন যাত্রী ছিল, প্রত্যেকেই নিরাপদে নেমে গিয়েছে, তাদের কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ আপনাকে। বৃষ্টি, আসলে এই যে ঘটনার পর থেকে যদি আমি একটু দৃশ্য দেখাই, যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যদি একটু চিত্র দেখানোর চেষ্টা করি, যে এখনো কিন্তু সেই ময়মনসিংহ মহাসড়কের যে চিত্রটি সেটি একটু দেখানোর চেষ্টা করে, সেই লম্বা যানজট কিন্তু লেগে আছে। আমরা কিছুক্ষণ আগেও জেনেছি যেটি যে এয়ারপোর্ট থেকে শুরু করে গাজীপুর কলেজ গেট পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা কিন্তু এখনো যানজট রয়েছে। সেটি নিরসনের জন্য ট্রাফিক পুলিশ কাজ করছে। তাছাড়া কিন্তু এখন পর্যন্ত আমরা হতাহত এবং কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে সেটি আসলে নির্দিষ্ট করে এখনো বলা যাচ্ছে না। যেহেতু কিছুক্ষণ আগে আমরা কিন্তু ফায়ার সার্ভিসের সাথে কথা বলছি, তারা কিন্তু বলছিল যে তেমন কোনো হতাহত হয় নাই, তবে পুড়ে যাওয়ার যে গাড়িটি সেটি বিমানবন্দর থানা নিয়ে যাওয়া হয়েছে। আসলে সেই বিষয়টি তদন্ত করে দেখা হবে আসলে বিষয়টি কি ঘটেছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়ে কিন্তু আসলে বলা যাবে। তবে এখন পর্যন্ত যদি বলি, সেক্ষেত্রে বলবো যে গাড়ি উদ্ধার করা হয়েছে, ড্রাইভার এবং ড্রাইভারের সাথে যে একজন ছিল তাকে উদ্ধার করা হয়েছে, তারাও নিরাপদে আছে। অনেক ধন্যবাদ বিস্তারিত করে জানাচ্ছিলেন আপনি। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তেজগাঁয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় সুবিধা বঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন ওবায়দুল কাদের। সরাসরি আমরা তার বক্তব্যে যাচ্ছি। সবই নির্বাসনে চলে গিয়েছে।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার স্বদেশ প্রত্যাবর্তন। এটাই হলো সত্য। তিনি এসেছিলেন বলে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। তিনি এসেছিলেন বলে আমরা ৭ই মার্চ স্বাধীনতার ডাক, সে ঐতিহাসিক দিনটি আমরা পালন করি। তিনি এসেছিলেন বলে